নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, মনে করা হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ এবার বোধহয় চিরতরে বন্ধ হয়ে গেল, কারণ স্ট্রেট অফ হরমুজে এই মুহূর্তে পিঠে মাইন বাঁধা অবস্থায় কামাকাজি ডলফিন ঘুরে বেড়াচ্ছে সমুদ্রে, এবং এই কামাকাজি ডলফিনগুলোর পিঠে মাইন বাঁধা আছে। যে কোনো জাহাজের কাছে এরা যাবে, ধাক্কা লাগবে বা প্রক্সিমিটিতে অন্তত আসবে, ধাক্কা লাগারও দরকার নেই, জাহাজ বাস্ট করবে। এই রকম ডেঞ্জারাস সিচুয়েশন এই মুহূর্তে ইরান করে দিয়েছে স্ট্রেট অফ হরমুজে। তো গোটা ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে স্ট্রেট অফ হরমুজে কি চলছে এই মুহূর্তে, ভবিষ্যৎ কোন দিকে। দেখুন, প্রথমেই আপনাদের একটা জিনিস দেখতে বলবো। দুদিন আগে ইরানের একজন নেভাল কমান্ডার, মানে নেভির অফিসার, হাই র্যাঙ্কের অফিসার, তিনি কি বললেন, নেভি চিফ, ঠিক আছে, তিনি বললেন হোপ দে ডোন্ট হ্যাভ আ হার্ট অ্যাটাক। নেভি চিফ বলছেন ইরানের যে আমি আশা করছি আমেরিকার হার্ট অ্যাটাক হবে না। এবার আমি যেটা বলতে যাব সেটা শুনে কি বলবেন উনি। উনি বললেন যে ইরান এবার একটা সিক্রেট উইপন, একটা গোপন অস্ত্র ব্যবহার করতে শুরু করবে। এটা শুনেই সারা পৃথিবীর সমস্ত জিওপলিটিক্যাল অ্যান্ড ওয়ার অ্যানালিস্টদের মাথায় একটা জিনিসই ঘুরতে শুরু করলো, যে কি এমন জিনিস, ইরানের নেভি চিফ কি এমন জিনিসের কথা বলছেন কমান্ডার, যেটা ইউজ হতে শুরু করলে নাকি আমেরিকারও হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ব্যাপারটা তো খুব একটা ছোটখাটো ডিমান্ড নয়, যে অস্ত্র ইরান এখনো ব্যবহার করেনি। তাহলে কি চীন নতুন কোনো অস্ত্র সাপ্লাই দিল ইরানকে, বা রাশিয়া? কি হতে পারে, কি হতে পারে, এটা খুঁজতে খুঁজতে অ্যানালিস্টরা যে ধারণায় পৌঁছাচ্ছেন সেটা হচ্ছে হুত। স্যার, ভূত? ভূত নয়, হুত। হুত হুত কি জিনিস? হুত হচ্ছে এইটা, সারা পৃথিবীর গ্লোবাল অ্যাটেনশন এই মুহূর্তে টেনে নিয়েছে হুত। স্যার কেন? সবাই কেন মনে করছে যে ইরান এবার হুত ইউজ করার ধমকি দিচ্ছে আমেরিকাকে? দেখুন, যেহেতু নেভাল চিফ বলেছেন, তো সবাই লজিক্যালি এই ধারণায় পৌঁছাচ্ছে তাহলে বোধহয় এয়ার ডিফেন্সের বা মিলিটারির যারা গ্রাউন্ড যুদ্ধ করে তাদের কিছু নয়, নেভি সম্পর্কিতই কিছু হবে, কারণ নেভাল চিফ এটা ঘোষণা করছে। নেভি সম্পর্কিত এরকম ব্রহ্মাস্ত্র যেটা ইরানের হাতে আছে এবং ইরান এখনো ইউজ করেনি, সেটা হচ্ছে হুত। আচ্ছা, হুত না একটা পার্সিয়ান শব্দ, ইরান তো পারস্য সাম্রাজ্য ছিল, তো হুতের মানে হচ্ছে নীলতিমি। নীলতিমি মানে জলের সব থেকে বড় প্রাণী, জলের কেন, সারা পৃথিবীরই সব থেকে বড় প্রাণী। তো এই হুত কি? হুত কোনো তিমি মাছ নয়, হুত হচ্ছে টর্পেডো, আন্ডার ওয়াটার সুপার ফাস্ট টর্পেডো। টর্পেডো কি জিনিস? টর্পেডো আমরা জানি, জলের নিচ দিয়ে মিসাইল টাইপের একটা জিনিস যায়, গিয়ে যে কোনো অবজেক্ট যেটাকে অ্যাটাক করতে হবে, সেটা জাহাজ হতে পারে, কন্টেনার হতে পারে, কার্গো হতে পারে, ভেসেল হতে পারে, সেটাতে গিয়ে মেরে বিস্ফোরণ করে সেটাকে ধ্বংস করে দেবে। এটা হচ্ছে টর্পেডো, তাই তো? তো হুত এত স্পেশাল কেন? হুত স্পেশাল তার কারণ আছে। তার কারণ হচ্ছে হুতের গায়ে, এই দেখতে পাচ্ছেন, হুত হচ্ছে ভেতরে আছে, হুতের বাইরে একটা আবরণ দেখতে পাচ্ছেন, এইটার জন্য হুত এত স্পেশাল। স্যার কিসের আবরণ? দেখুন, আপনি একটা টর্পেডো লঞ্চ করলেন, এবার ওই টর্পেডো তো জলের চাপ কেটে ওকে এগোতে হচ্ছে, তাই তো? জল ওকে বাধা দিচ্ছে এগোতে। তো জলের চাপ কেটে টর্পেডো যে এগোয়, জেনারেলি 100 কিলোমিটার/আওয়ার স্পিডে টর্পেডো এগোতে পারে। এর থেকে বেশি স্পিডে টর্পেডো দৌড়াতে পারে না, কারণ জল মারাত্মক চাপ দেয় না। কিন্তু এই হুতের যে টেকনোলজি, সেটা হচ্ছে হুত টর্পেডো যখন ফায়ার করা হয় তখন ওর চারপাশে একটা গ্যাসের আবরণ অল টাইম থাকে, ও নিজেই ক্রিয়েট করে নেয়, যার ফলে হুতকে জল কাটতে অত সমস্যা পেতে হয় না।
এই জায়গাটা জাস্ট জলের সঙ্গে টাচ হয়, এইটা জল কাটে, আশেপাশের বডিগুলোতে জল টাচ করতে পারে না, কারণ গ্যাসিয়াস একটা আবরণ অল টাইম ওর ওপর কাজ করে। তো জলের প্রেসার যত কম হয় ওর স্পিড তত বেড়ে যায়। বোঝা গেল? তো হুত অলমোস্ট 360 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়াতে পারে। তার মানে হুত মারাত্মক দ্রুত গিয়ে চোখের পলকে কোনো একটা জাহাজ উড়িয়ে দিতে পারে। এবার কেন এটা এই মুহূর্তে অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা উইপন? কারণ এই মুহূর্তে আমেরিকা স্ট্রেট অফ হরমুজে কি করে রেখেছে? নেভাল ব্লকেড করে রেখেছে। আর আমেরিকার জাহাজগুলোতে গিয়ে যদি হুত এবার অ্যাটাক করে, তাহলে আমেরিকার জাহাজও ইরানের 159টা ভেসেলের মতোই সমুদ্রের নিচে গিয়ে পড়ে থাকবে। হুতের আর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? সেটা হচ্ছে হুত এআই দিয়ে চলে। মানে কোনো একটা জাহাজকে টার্গেট করে হুতকে ছাড়া হলো, এবার ওই জাহাজটা মুভ করতে শুরু করছে, পালিয়ে যাচ্ছে, টর্পেডো আসছে বুঝতে পেরে, হুত অটোমেটিক ডাইরেকশন ঘুরিয়ে নেবে যে ওকে টার্গেট করেছি, ওকে গিয়েই মারবো। তো ওর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনকর্পোরেট করা আছে। বোঝা গেল? তো মনে করা হচ্ছে, আবারও বলছি, নেভাল চিফ বলেননি যে আমরা হুত ইউজ করব, মনে করা হচ্ছে ইরান এবার হুত ইউজ করতে শুরু করবে, ব্রহ্মাস্ত্র বের করবে। ঠিক আছে? আর একটা ব্যাপারেও হুত এখানে খুব কার্যকরী, সেটা হচ্ছে হুতের না রেঞ্জটা খুব কম। মানে হুত 15 কিলোমিটারের বেশি খুব একটা যেতে পারে না, ও অল্প দূরত্ব যেতে পারে। স্পিড মারাত্মক, 360 অব্দি স্পিড উঠে যায় এই যে, কিন্তু ও যেতে পারে 15 কিলোমিটার অব্দি। তাহলে ও 1 ঘন্টায় 360 কিলোমিটার চলে যাবে, তাই না? তার মানে জাস্ট মিনিটের মধ্যেও পৌঁছে যাবে 15 কিলোমিটার। কিন্তু এর বেশিও যেতে পারে না। আপনার বলুন স্যার তাহলে তো লস হয়ে গেল, 15 কিলোমিটার তো জলে এইখান থেকে এইটুকু, তো হুত কি করে গিয়ে আমেরিকার জাহাজকে অ্যাটাক করবে? ব্যাপার হচ্ছে ইরানের এই মুহূর্তে দরকার কোন জায়গাটা? স্ট্রেট অফ হরমুজ দখলমুক্ত করা। এই জায়গাটার ডিস্টেন্সটাও তো কম, হুত যেরকম যেতে পারে কম দূরত্ব, এই জায়গাটাও তো খুব ছোট। এটার ডিস্টেন্স কত? মোটামুটি ওই 30 থেকে 50 কিলোমিটার অবধি। তো একটু এগিয়ে গিয়ে হুতকে ফায়ার করতে পারলে এইটুকু জায়গায় তো দাপিয়ে বেড়াবে। হ্যাঁ, ওকে যদি এই মাঝ সমুদ্রে ছেড়ে দেওয়া হয় কোনো কাজ হবে না, 15 কিলোমিটার গিয়ে তো আটকে যাবে, ব্যাটারি শেষ। বাট ছোট্ট জায়গায় তো হুত একদম পারফেক্ট ফিট করছে। এবার এইখানে আমেরিকার জাহাজ ঢুকে দেখাক, ওর তো ভয় থাকবে যে কোনো মুহূর্তে মিনিটের মধ্যে হুত চলে আসবে। ওর তো 360 কিলোমিটার পার আওয়ার স্পিড, বোঝার আগে চলে আসবে। আর এসেই বাস্ট, জাহাজ গেল পুরো, নিচ থেকে পুরো জাহাজ দুটুকরো হয়ে যাবে, ডুবতে বাধ্য। ওপর থেকে মিসাইল এসে লাগবে, তবু আপনি জাহাজকে বাঁচিয়ে নেবেন। নিচ থেকে যদি জাহাজ ক্র্যাক হয়ে যায়, ভেঙে যায় দুটুকরো হয়ে, ও তো ডুবতে বাধ্য, আপনি আর কিচ্ছু করতে পারবেন না। এহেন অবস্থায় ইরান কাজে লাগাতে শুরু করে দিয়েছে কামাকাজি ডলফিনগুলোকেও। স্যার সেটা কি? একে তো হুতের ভয় দেখাচ্ছে ইরান, সেকেন্ড ইরান স্ট্রেট অফ হরমুজে আবার মাইন পুঁততে শুরু করে দিয়েছে, ওয়াটার মাইন, যে যা কোন জাহাজ যাবি এখান থেকে, কার প্রক্সিমিটিতে চলে আসবে, কোন জাহাজ বাস্ট করবে আমাদের কোনো দায়িত্ব নেই। থার্ড, কামাকাজি ডলফিনদের ছেড়ে দিয়েছে ইরান। কামাকাজি ডলফিনদের ট্রেনিং দেওয়া যায়, যেরকম বেশ কিছু বন্যপ্রাণীকে আমরা ট্রেনিং দিয়ে অনেকটা পোষ মানাতে পারি। সব থেকে সেরা হচ্ছে কুকুর, আপনি কিছু না জেনেও আপনিও ট্রেনিং দিয়ে দিতে পারেন। ঠিক সেরকম ভাবে, মানে কুকুরকে তো সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ ইউজ করছে, আপনি হাতি, ঘোড়া, বিড়াল, পায়রা ট্রেনিং দিতে পারেন। আগেকার দিনে পায়রারা তো চিঠি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, বাজ পাখি যুদ্ধের ক্ষেত্রে রাজাদের সময় ইউজ হতো, তো ট্রেনিং দেওয়া যায়। ঠিক এইরকম ভাবে ডলফিনদেরও ট্রেনিং দেওয়া যায়। হ্যাঁ, ডলফিনকে আমি বা আপনি গিয়ে ট্রেনিং দিতে পারবো না, তার জন্য এক্সপার্ট দরকার, আমরা ওই কুকুর আর বিড়ালকে ট্রেনিং দিতে পারবো। তো ডলফিন, কামাকাজি প্রজাতির যে ডলফিন,
এই ডলফিনগুলো পুরো ট্রেনিং দেওয়া, কোথায় যেতে হবে ওরা জানে, যেমন বলা হবে তেমনই ওরা শুনবে। মিলিটারি, রাশিয়ার মিলিটারি এবং ইরানের মিলিটারি দীর্ঘদিন ধরে ওদের ট্রেনিং দেয়। ওদের পিঠে মাইন বেঁধে দেওয়া হচ্ছে, বেঁধে দিয়ে জাস্ট সিগন্যাল দিয়ে দেওয়া হবে, ওই যে জাহাজ, যাও বাবা চলে যাও। ডলফিন যাবে, জাহাজের প্রক্সিমিটিতে আসবে, মাইন সমেত ডলফিন বাস্ট করবে। হ্যাঁ, প্রচণ্ডই দুঃখজনক ঘটনা যে ডলফিনটার মৃত্যু হবে, বাট ইরান তার অবজেক্টিভ অ্যাচিভ করে নেবে, সেই জাহাজটারও একেবারে ধ্বংস হয়ে যাবে, জাহাজটাও বাঁচবে না। এবার আমেরিকা টোটাল চাপের মধ্যে একটা রয়েছে নেভাল ফোর্সের দিক থেকে, যে চারিদিকে কোথা দিয়ে হুত আসবে ঠিক নেই, কোথায় এরা মাইন পুঁতে রেখেছে ঠিক নেই, এরপর আবার ডলফিন ছাড়ছে যার পিঠের মধ্যে মাইন বাঁধা, কোথা দিয়ে ডলফিন সমুদ্রের মধ্যে দিয়ে সাঁতার কেটে জলের তলা দিয়ে এসে জাহাজ দেবে বাস্ট করিয়ে, তারও ঠিক নেই। তো ইরান এই মুহূর্তে আমেরিকাকে এই তিনটে অস্ত্রে প্রেসারে রাখার চেষ্টা করছে। আশা করি ক্লিয়ারলি বোঝাতে পারলাম। চলুন নেক্সট আমেরিকার ভার্সন আপনাকে দেখতে হবে। ইরানের তিনটে ভার্সন তো আমরা বুঝলাম, আমেরিকাও কিন্তু একেবারে রণংদেহী মূর্তিতে রয়েছে, ছেড়ে দেবার পাত্র নয়। ডোনাল্ড ট্রাম্প নিজে নিজের ফটো পোস্ট করেছেন, এইটা নিজে। আপনারা বলতে পারেন যে স্যার স্কিল বাংলায় তো আপনি মোদিজিকে দিয়ে, একজন কমেন্ট করেছিল স্যার মোদিজিকে দিয়ে আপনি আর কি কি করাবেন স্কিল বাংলায়, তো ওটা তো আমরা খানিক মজার ছলে, যে টপিক নিয়ে যেদিন ভিডিও থাকে সেটা মোদিজির হাতে কোনোদিন বন্দুক ধরিয়ে, কোনোদিন রকেট লঞ্চার ধরিয়ে, কোনোদিন জাহাজের স্টিয়ারিং ধরিয়ে আমরা থাম্বনেলে বসিয়ে দিই। এবং কেন মোদিজি, তারও কারণ হচ্ছে ভারতবর্ষের প্রতিনিধিত্ব উনি করেন, উনি প্রধানমন্ত্রী। তো ভারতবর্ষের কোনো ডিসিশন এটা বোঝানোর জন্য মোদিজিকেই দিতে হবে। পশ্চিমবঙ্গ নিয়ে কিছু বললে আমাকে মমতা ব্যানার্জিকেই রাখতে হবে, রাইট? কোনোদিন কথার কথা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলেন, তখন ভারতবর্ষ মিন করতে আমাকে রাহুল গান্ধীকেই দিতে হবে। তো যাই হোক, ওটা তো আমরা এডিট করে ওই সব বানাই এআই দিয়ে। বাট এইটা ডোনাল্ড ট্রাম্প নিজে পোস্ট করেছেন, আমি বানাইনি, স্কিল বাংলার টিমের কেউ বানায়নি। আপনি ভাবতে পারেন একটা দেশের রাষ্ট্রপ্রধান নিজে এইভাবে এআই দিয়ে পিকচার পোস্ট করে দিয়েছে, চারদিকে বিস্ফোরণ হচ্ছে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি ভাবুন তো, এটাই যদি আমাদের দেশে আজকে পিএম মোদি বা রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এরকম কেউ করে, তাকে নিয়ে কি ছিছিটাই না হবে। সারা দিন সেই প্রতিপক্ষ এবিপি আনন্দ অনুষ্ঠান কি না কি খাপ বসে যাবে কোথায় কোথায়, তাই না? কারণ আমাদের দেশের রাজনৈতিক যে নেতা নেত্রী, তাদের অনেক ফল্ট থাকলেও তারা পাবলিকলি অন্তত নিজে থেকে এই রকম কাণ্ড কারখানা এই লেভেলে করে না, অনেক কম করে। যারা নতুন উঠছে তারা অনেকে করেন। তো ডোনাল্ড ট্রাম্প, মানে কেন আমি উদাহরণটা দিলাম, যে আপনি ভাবুন যে রাহুল গান্ধী বা পিএম মোদি এই ধরনের ছবি পোস্ট করেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ডোনাল্ড ট্রাম্প পোস্ট করছে, কোনো আমাদের মতো নর্মাল মানুষ নয়। তার একটা সারা পৃথিবী জুড়ে রিপারকেশন আছে, নিজের দেশে রিপারকেশন আছে, সব বুঝে শুনে করছে। কি লিখছে? নো মোর মিস্টার নাইস গাই। আমি এতদিন খুব ভালো ব্যবহার করতাম সবার সঙ্গে, ভদ্র ছিলাম, নাইস গাই, নো মোর, আর হব না। কবে ভদ্র ছিল এটাই, আরে ভদ্রতার ডেফিনেশন আপনি পাল্টে দেবেন। ভদ্র কবে ছিলেন? ছোটবেলা থেকেই অভদ্র। যাই হোক, তিনি বলছেন এবার আরো অভদ্র হবেন। পরিষ্কার ইরানকে টার্গেট করছেন। ইরান কান্ট গেট দেয়ার অ্যাক্ট টুগেদার, দে ডোন্ট নো হাউ টু সাইন আ নন নিউক্লিয়ার ডিল, দে বেটার গেট স্মার্ট সুন। তো পুরো ইরানকে থ্রেট করা, আর যদি ওরা স্মার্ট না হতে পারে তাহলে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। এটা আমেরিকার ভার্সন। এবার আমেরিকা ইরানের ওপর চাপ ক্রিয়েট করলো, এবার বাকি পৃথিবীর ওপর চাপ ক্রিয়েট করছে। একে তো ইরান ডলফিন ছেড়ে রেখেছে, মাইন বিছিয়ে রেখেছে, বাকি পৃথিবীর জাহাজ ওখানে ঢুকতেই ভয় পাচ্ছে। ডলফিন চিনতে পারবে না কোনটা আমেরিকার জাহাজ, কোনটা চীনের জাহাজ, কার জাহাজে এসে বাস্ট করে দেবে ঠিক নেই। হাজার হোক মানুষ তো নয় রে বাবা, ডলফিন। এমনি স্ট্রেট অফ হরমুজে ঢোকা বেরোনো চাপের ব্যাপার হয়ে গেছে। এর মধ্যে আমেরিকা বলছে যে যদি কেউ স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করার সময় ইরানকে কোন রকম টাকা দেয়, তাহলে তাদের ওপর আমরা স্যাংশন লাগিয়ে দেবো। বোঝো, ইরানকে যেটুকু টাকা পয়সা দিয়ে ব্যবস্থা করা যেত যে ভাই আমাদের জাহাজ যাচ্ছে, এই টাকা রাখো, হুত মেরো না, ডলফিন পাঠিও না, মাইন কোথায় আছে একটু বলে দাও, আমরা পাশ কাটিয়ে বেরোই, সেই টাকাটুকু দেওয়া যাবে না। টাকা দিলে এবার আমেরিকা মারবে, তো মানুষ করবে কি, যাবে কোথায়?
এ হেন মারাত্মক সিচুয়েশনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আর একটা কাজ করেছে। কি করেছে? ইরানের তেল ট্যাঙ্কারে করে যাচ্ছিল স্ট্রেট অফ হরমুজ দিয়ে, ট্যাঙ্কারগুলোকে দখল করে ওখান থেকে তেল বের করে নিয়ে চলে গেছে। আপনি ভাবতে পারেন, ইরানের ট্যাঙ্কার দখল করে তেল বের করে নিয়ে চলে গেছে আমেরিকা। পরিষ্কার বলছে, কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। আমরা ল্যান্ড অন টপ অফ ইট, ওর ওপরে দাঁড়িয়ে গেছিলাম, কার্গোর ওপরে, অ্যান্ড উই টুক ওভার দ্য শিপ, এবং আমরা জাহাজটা দখল করে নিয়েছিলাম। উই টুক ওভার দ্য কার্গো, কার্গো দখল করে নিয়েছিলাম। টুক ওভার দ্য অয়েল, তেলও নিয়ে নিয়েছিলাম। ইটস আ ভেরি প্রফিটেবল বিজনেস, এটা খুব লাভজনক ব্যবসা। কি লাভজনক ব্যবসা? আমেরিকা গিয়ে একটা দেশের তেলের ট্যাঙ্কার দখল করে তেল বের করে বেচে দেবে, এটা লাভজনক ব্যবসা? এ তো ডাকাতি। ট্রাম্প সেড অন স্যাটারডে, ডোনাল্ড ট্রাম্প বলছে, প্রেসিডেন্ট। এবার উনি বলছেন, ট্রাম্প বলছে, আমি বলছি না। কি বলছে? উই আর লাইক পাইরেটস, আমরা জলদস্যুর মতো। মানে এটাও একটা দেশের প্রেসিডেন্ট বলতে পারে যে আমরা হচ্ছি জলদস্যুর মতো, যেখানে ইচ্ছা যাব, যা ইচ্ছা দখল করে নিয়ে চলে আসব। মানে ডাকাতিকে, গুন্ডামিকে, মাফিয়াগিরিকে লিগালাইজ করা হচ্ছে আমেরিকার দ্বারা। ইরানের ভার্সন দেখিয়েছিলাম, আমেরিকার ভার্সন দেখালাম 3 রকম। কি চলছে এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজে? টোটাল জঙ্গল রাজ চলছে, আন্তর্জাতিক জঙ্গল রাজ। ল অর্ডার বলে কিচ্ছু নেই। এ হেন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প চুপ করে বসার লোক নয়। একা ইরান, একা স্ট্রেট অফ হরমুজে রক্ষে নেই। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন কি, টেকিং ওভার কিউবা অলমোস্ট ইমিডিয়েটলি, আমরা খুব তাড়াতাড়ি কিউবাকে দখল করে নিচ্ছি। মনে হচ্ছে সেই, মানে খারাপ ভাষা কি আর বলবো, বাপের জমিদারি। হ্যাঁ, যাচ্ছি, ওটাকে নিয়ে নিচ্ছি। কিউবা একটা স্বাধীন আলাদা দেশ, বামপন্থী দেশ হিসেবে খুব পরিচিত সারা পৃথিবীতে। এবার আমেরিকা ওই দেশটাকে দখল করে নেবে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে, কোনো রাগঢাক নেই, খুল্লাম খুল্লা ওপেন। আগের প্রেসিডেন্টরা রাগঢাক করে কথা বলতো যে আমরা তো ওখানে গণতন্ত্র প্রসার করব বলে সরকার পাল্টে দিয়ে নিজের লোক বসাতো। এবার আমরা দখল করে নেব। কিউবা কোথায়? কিউবা কোথায় দেখলেই আপনি বুঝতে পারবেন দেশটার গুরুত্ব। এই আমেরিকা, এই কিউবা একেবারে আমেরিকার নিচে। যেটা বলা হয়, চীন এবং সোভিয়েত রাশিয়া দুটোই যেহেতু কমিউনিস্ট কান্ট্রি এবং আমেরিকা যেহেতু ক্যাপিটালিস্ট কান্ট্রি, সারা পৃথিবীর কাছে অর্থনৈতিকভাবে দুটোই অপশন ছিল। যেমন রিলিজিয়ান নিয়ে পুরোনো দিনে লড়াই লাগতো, আজকের দিনেও গামবাটরা করে, বাকিরা সবে রিলিজিয়ান ছেড়ে দিয়ে চলে এসছে সায়েন্সের পথে। যেমন জাতি নিয়ে লড়াই লাগতো, পলিটিক্যাল মতাদর্শ নিয়ে মারামারি করে মরে অনেকে ভোটের সময়, বোঝে না যে নেতারা সব সেট আছে, আমরা মারামারি করে মরছি। ওরকম সারা পৃথিবীর কাছে ইকোনমিক্যালি দুটো মতাদর্শ ছিল, কমিউনিজম, ক্যাপিটালিজম। এই নিয়েও প্রচুর মারামারি হয়েছে সারা পৃথিবীতে, আজও হয়। ক্যাপিটালিজম আমেরিকা, কমিউনিজম চীন, রাশিয়া। ক্যাপিটালিজম কি বলে? সবকিছু প্রাইভেট করে দাও, যার ক্ষমতা আছে সে খেটে উপার্জন করে অ্যাচিভ করবে, সবাই খাটবে, কেউ কুঁড়ে হবে না। কমিউনিজম কি বলে? ওরকম হবে না, সরকার সবকিছু করবে, কোনো প্রাইভেট বিজনেসম্যান থাকবে না, সরকার সব কন্ট্রোল করবে। ভারত কি বলে? ভারত বলে আমরা দুটোর মাঝামাঝি স্ট্যান্ড পয়েন্ট নিয়ে চলবো। বিজনেস প্রাইভেটের লোকেরাই করবে, না হলে সবাই বসে যাবে। লোকে যদি দেখে যে ভাই আমি 100 টাকা ইনকাম করলাম সারা মাসে, ও 10 টাকা ইনকাম করলো, সরকার মাস শেষে দুজনের থেকেই টাকা নিয়ে নিল, 110 টাকাকে হাফ হাফ করে দুজনকেই 55 টাকা দিয়ে দিল। আমি তাহলে পরের মাসে খেটে কেন 100 টাকা ইনকাম করব যদি আমাকে 55 টাকাই পেতে হয়? এটা কমিউনিজম করে। আর ক্যাপিটালিজম কি বলে? যে 1000 টাকা ইনকাম করেছে 1000-এর মতো খাও দাও, এনজয় করো। যে 5 টাকা ইনকাম করেছে 5 টাকার মতো থাকো। স্যার 5 টাকাতে পেটই চলছে না, না চলুক, আমি কি করব? ভারত কি বলে? ভারত বলে না, আমরা মধ্যপন্থায় চলবো, প্রত্যেকে নিজের মতোই ইনকাম করুক, না হলে তো খাটার অ্যাম্বিশন অ্যাসপিরেশনই চলে যাবে, কিন্তু সবার থেকে আমরা একটা ট্যাক্স নেব।
যারাই 100 টাকার ওপর ইনকাম করছে আমরা 10 টাকা করে নেবো, যারাই 1000 টাকার ওপর ইনকাম করছে আমরা 150 টাকা করে নেবো। তো তার মেন 80% মতো টাকা তার কাছেই থাকুক, সে তার মতো করে জীবন কাটাক। বাকি 20% বা কারোর থেকে 10% করে যে চাঁদা আমরা তুললাম সেটা দিয়ে যাতে সমস্ত মানুষের বেসিক নিডটা ফুলফিল হয় সেটা আমরা সরকারি ফান্ড দিয়ে করে দেবো। আমরা কাউকে বলবো না যে তুমি 5 টাকা ইনকাম করেছো তুমি না খেতে পেয়ে মরো, ওকে আমরা রেশনে খাবার টাবার দিয়ে দেবো, 5 টাকার ক্যান্টিনে খাবার দিয়ে দেবো, ফ্রিতে ওর জন্য সরকারি হসপিটাল রাখবো। যার ক্ষমতা আছে সে বড় প্রাইভেট নার্সিং হোমেও যেতে পারে, কোনো অসুবিধা নেই, দুরকমই থাকবে। তো ভারত মধ্যপন্থায় চলে। এবার সারা পৃথিবীতে ক্যাপিটালিজম আর কমিউনিজম নিয়ে বিশাল ঝামেলা, আস্তে আস্তে ক্যাপিটালিজম জিতছে, সেটা আলাদা কথা। তো রাশিয়া এবং চীন, এই কমিউনিস্ট কান্ট্রি কিউবা, এখানে নিজেদের মতাদর্শগত একটা আবহাওয়া ইকোসিস্টেম এত দিন ধরে সযত্নে তৈরি করেছে এবং আমেরিকা কখনো এটা বরদাস্ত করেনি যে তাদের উঠোনের কাছে একটা সম্পূর্ণ আলাদা ইডিওলজির দেশ থাকুক। কারণ কোন দিন কোন ইডিওলজি মারাত্মকভাবে প্রচার পেয়ে যাবে এবং জাস্ট কিউবা থেকে আমেরিকায় ঢুকে যাবে পাশের দেশ থেকেই ইডিওলজিটা, এবং আমেরিকার সমাজের মধ্যে কমিউনিজম চলে আসবে, আমেরিকায় বিজনেস পুরো তছনছ হয়ে যাবে, আমেরিকায় কেউ আর খেতেই চাইবে না, সবাই বলবে কাজ করবো না, বিজনেস বন্ধ করে দাও, কমিউনিজম, সরকার সবকিছু দেখে নেবে। আমেরিকা এটাকে প্রচণ্ডভাবে ভয় পায় যে কোনোভাবে আমার দেশের ধারে কাছে যেন কমিউনিজম না থাকতে পারে। সেই জন্য এটা একটা বিশাল বড় জিওপলিটিক্যাল গেম হতে চলেছে। ভেনেজুয়েলা এবং কিউবার পতন আমেরিকার বিশাল বড় আদর্শগত জয় এবং রাশিয়া এবং চীনের লং টার্ম বিশাল বড় সেটব্যাক। কারণ এই দুটো জায়গা রাশিয়া এবং চীনের কন্ট্রোলে থাকলে ভবিষ্যতে কোনো একটা সময় হয়তো এখান থেকে রাশিয়া এবং চীন আমেরিকার সমাজের মধ্যে কোনো গেম খেলে দিতে পারত। সেই সম্ভাবনা আমেরিকা নষ্ট করতে চাইছে। নতুন যুদ্ধ। এবার যুদ্ধ মানেই আমরা যেটুকু বুঝে গেছি যে তার ইম্প্যাক্ট সারা পৃথিবীতে পড়বে, ভারতবর্ষেও পড়বে এবং আপনার জীবনেও পড়বে। স্ট্রেট অফ হরমুজ দিয়ে তো বুঝেই গেছেন, আপনার রান্নাঘরে পড়েছে, গ্যাস ট্যাস পেতে সমস্যা হচ্ছিল, এখনো কম বেশি আছে, তাই তো? এবার খেয়াল করে দেখুন, ভারতবর্ষে জাস্ট একদিনে প্রায় 1000 টাকা কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেছে। প্রায় 1000 টাকা, 993 টাকা আই থিঙ্ক বেড়েছে। জাস্ট আপনার আমার বাড়িতে যে ডোমেস্টিক সিলিন্ডার আসে তার দাম বাড়ানো হয়নি, কিন্তু আপনি ভাবুন কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে মানে রেস্টুরেন্টগুলোর খরচ বাড়লো। তো রেস্টুরেন্টে আপনি ভাত খেতে যান কিংবা চাউমিন খেতে যান, তার দাম বেড়ে যাবে 5 টাকা করে। রেস্টুরেন্টগুলো যদি লসে চলে, এত খরচ বাড়িয়ে সেখানে হতে পারে 2 জন কর্মচারী ছাঁটাই হবে। এবং ভারত সরকার বোধহয় একটা হিন্টও দিতে চাইলো মানুষকে যে দেখো বাবা, কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হলো, ডোমেস্টিক বাড়ানো হলে সবার ওপর ইম্প্যাক্ট ডিরেক্ট চলে আসতো, কমার্শিয়াল বাড়ানো হলো কিছু মানুষের ওপর ইম্প্যাক্ট এলো, এখনো অন্তত সবার ওপর আসেনি। বাট এখান থেকেই একটা হিন্ট আমরা পেতে পারি যে ইন ফিউচার ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামও বাড়তে পারে, কারণ নইলে গ্যাস এবং তেল কোম্পানিগুলো এত লস করবে যে তারা ডুবে যাবে, সব শেষ হয়ে যাবে, আর গ্যাস তেল বিজনেসই হবে না, কেউ গ্যাস আর তেল বিক্রি করবে না ভারতবর্ষে। তো সেই কোম্পানিগুলো লসের একদম কিনারায় চলে গেছে। তো এইখান থেকে হিন্ট পাওয়া যায় যে ভবিষ্যতে পরিস্থিতি উন্নতি না হলে ডোমেস্টিক গ্যাসেরও প্রাইস বাড়বে, হয়তো 1 মাস 1.5 মাস 2 মাস পর, এবং পেট্রোল ডিজেলেরও দাম বাড়তে বাধ্য, হয়তো 3 মাস 4 মাস পর, বাট বাড়বে। তার কারণ যদি স্কিল বাংলা চ্যানেল ফলো করে থাকেন তাহলে নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম যে কাতারের যে গ্যাস ফিল্ডে অ্যাটাক হয়েছে 5 বছর লেগে যাবে সেটাকে রিপেয়ার করে পুরো ঠিক করতে, মনে পড়েছে? যার ফলে যে ইকোসিস্টেম, যে সাপ্লাই চেন টোটাল ড্যামেজ হয়েছে সেটা কিন্তু যুদ্ধ মিটলেই স্ট্রেট অফ হরমুজ খুলে গেলেই ঠিক হয়ে যাবে এমনটা নয়, যদিও স্ট্রেট অফ হরমুজটাই তো খুলছে না এখনো। আর স্ট্রেট অফ হরমুজ খুলে গেলেই যে ঠিক হয়ে যাবে এমনটাও নয়, লং টার্মে এর ইম্প্যাক্ট পড়বে, মনে পড়েছে? সেদিন যারা সেটা বুঝে নিয়ে, যার ফলে আমি সবসময় পজিটিভ কথা বলি,
কখনো ভয় দেখাই না, প্যানিক করাই না, সবকিছুর মধ্যে আমি আশা নিজে দেখি, পজিটিভ কাজ করি, আপনাদেরও পজিটিভ কথাই বলি, খেয়াল করে দেখুন, মিলিয়ে নিন। কিন্তু তবুও আমি আপনাদের বলেছিলাম ইন্ডাকশন কিনুন, কারণ অকারণ আশা আমি আপনাদের দেখাবো না, জীবনে দেখাইনি। যেটা বাস্তব সেটাকে মেনে নিয়ে বেটারমেন্টের দিকেই আপনাদের পাঠাতে আমি চেষ্টা করব। বলেছিলাম কিনা ইন্ডাকশন কিনুন, এবং আমি একদিন মনে আছে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে যাদের রেস্টুরেন্ট বা এই ধরনের খাবারের দোকানের ব্যবসা আছে তাদের জন্যও কিন্তু ইলেকট্রিক বড় বড় কমার্শিয়াল হব বেরিয়ে গেছে। বলেছিলাম, যারা ডেলি দেখেন মনে করতে পারছেন, একবার ভিডিওটা পজ করে জানাবেন বলেছিলাম কিনা। এবার আজকে যারা নিজেদের টাইম পেয়ে গেছিলেন, কিন্তু ভারত সরকার এটাই চাইছিল যে মানুষটা একটু টাইম পেয়ে যাক, সবার কাছে তো টাকা রেডি নেই, পরের মাসের মাইনে পেয়ে 2000-2500 টাকা দিয়ে একটা ইন্ডাকশন কিনে নিক, ইন্ডাকশন কোম্পানিগুলো টাইম পেয়ে যাক আর একটু বেটার ইন্ডাকশন বানানোর, রেস্টুরেন্টের মতো করে বড় কমার্শিয়াল হব বানানোর, ইনফ্রাস্ট্রাকচার ইকোসিস্টেম একটু টাইম পেয়ে যাক, ততদিন ভারত সরকার ধাক্কাটা সহ্য করতে থাকুক লসের। যেই টাইম পেতে থাকবে আস্তে আস্তে সরকার ধাক্কাটা থেকে সরতে থাকবে এবং মার্কেট ওপেন করতে শুরু করবে। আজকে আপনি বলুন, কারা কারা ইন্ডাকশন কিনে নিয়েছেন, কার কার বাড়িতে ইন্ডাকশন আছে? যদি 1.5 মাস আগেই ঝট করে গ্যাসের দাম বেড়ে যেত ডোমেস্টিক, যতটা প্রবলেমে আপনারা পড়তেন, যদি আজ থেকে আরো 1.5 মাস পর বাড়ে অতটা প্রবলেমে কিন্তু আশা করি পড়বেন না, যারা ভবিষ্যৎ বুঝে স্টেপ নিয়ে নিয়েছেন। কারণ প্রত্যেকে ইন্ডাকশন একটা একটা করে বাড়িতে কিনে ফেলেছেন। যারা কিনেছেন তাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছেন। ইন্ডাকশনে প্রথম দিনই আপনি তরকারি বানাতে পারবেন না প্র্যাকটিস না থাকলে, বাট আমি বলবো দুধ গরম, চা করা, জল গরম, ভাত করা, খাবার তৈরি হয়ে গেছে সেটাকে এবার গরম করছেন, এইগুলো ইন্ডাকশনে শিফট করতে শুরু করুন, যাতে করে আমাদের গ্যাসের যে কনজাম্পশন, যে নিড, সেটা কম থাকে। কারণ আমাদের দেশে কিন্তু এখনো প্রচুর মানুষ আছেন যারা কাঠ, কয়লা, ঘুঁটে এসব দিয়ে রান্না করেন, তাদেরকে আমাদের ওই লাইফস্টাইল থেকে আরো বেটারমেন্টের দিকে তুলেও তো আনতে হবে। শীতকালে ঘরের বাইরে গিয়ে রাত 9টার সময় ঠান্ডায় কাঁপতে কাঁপতে রান্না কাঠের উনুনে, কিংবা গরম জ্যৈষ্ঠের দুপুর 12টার সময় কাঠের আগুনের সামনে রান্না, কিংবা ওই ধোঁয়ার মধ্যে রান্না, সেটা যারা করেন বেশিরভাগ ক্ষেত্রে মা কাকিমারা, তাদের তো ওই লাইফস্টাইল থেকে উঠিয়েও আনতে হবে। কাজেই গ্যাসের ডিমান্ড তো সেদিক থেকে আরো বাড়তে থাকবে। তো যারা আপনারা আরেকটু বেটার লাইফে অলরেডি আছেন, তারা এবার গ্যাসের চাহিদাটা ছেড়ে ইন্ডাকশন, মাইক্রোওয়েভের দিকে সরতে শুরু করুন, যাতে আপনাদের থেকে যারা আরেকটু খারাপ আছে তারা এবার গ্যাসের জায়গায় আস্তে আস্তে উঠে আসতে পারে। ক্লিয়ার? এবং যারা করে ফেলেছিলেন তারা দেখুন কতটা নিজেদের ভালো করে ফেলেছেন, কতটা দেশের ভালো করে ফেলেছেন অলরেডি। যে সমস্ত রেস্টুরেন্টরা শিফট করে গেছে তাদের কিন্তু দামও বাড়াতে হচ্ছে না, কর্মীও ছাঁটাই করতে হচ্ছে না, জাস্ট যারা ভবিষ্যৎটাকে দেখে নিতে পেরেছিল। জিও পলিটিক্স আপনি ডেলি দেখলে ভবিষ্যৎটাকে দেখে নিতে পারবেন। এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটায় এই যে রান্না বান্না হচ্ছে, বড় বড় জিনিস লাগে রেস্টুরেন্টে রান্না হতে, এইটা কিন্তু একটাও গ্যাসে চলছে না, সব ইলেকট্রিকে চলছে। এবং এইগুলো হচ্ছে কয়েল, ইলেকট্রিক কয়েলটা গরম হয়ে হিটার আমাদের ছোটবেলায় ইউজ হতো, ওইখানে রান্না হচ্ছে। মিটে গেল, সলিউশন আছে। ভারতের R&D টিম, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা আরো বেটার তৈরিও করছে। প্রত্যেক একটা দিন আমরা কাটিয়ে ফেলছি, বিপদ থেকে এক স্টেপ সরে যাচ্ছি আমরা, যে বিপদের মেন টাইমটা কাটিয়ে দিতে হবে। এটা রেস্টুরেন্টের জন্য গেল, আমি বাড়ির জন্য দেখিয়ে দিচ্ছি। ইন্ডিয়া নতুন টেকনোলজি আবিষ্কার করে ফেলেছে। কি টেকনোলজি? স্যার এটা তো গ্যাস না, আপনি ভাবছেন গ্যাস। নতুন একটা টেকনোলজি চলে এসছে। ভারতীয়রা না ফ্লেম না দেখলে, আগুন না দেখলে মনে মনে ঠিক শান্তি পায় না রান্নার সময়। দুচ্ছাই, এই আগুনটা দেখতে পাচ্ছি না, বাড়াতে কমাতে পাচ্ছি না, মনে মনে কেমন একটা অস্বস্তি হচ্ছে। ইন্ডাকশনে রান্না তো হচ্ছে, বাট ওই সাইকোলজিক্যালি সেট হচ্ছে না। তো ভারতীয়দের জন্য ভারতবর্ষের কোম্পানিগুলো বানাতেও শুরু করে দিয়েছে। এটা চলছে কিন্তু ইলেকট্রিকে, গ্যাসে নয়। বাট
গ্যাসের মতো ফ্লেম বেরোচ্ছে, নতুন মেশিন চলে এসছে বাজারে, জনপ্রিয় হয়ে যাবে, ঘরে ঘরে চলে যাবে। তো একটা একটা করে দিন আমরা টাইম পেয়ে গেলেই আমরা পুরো দেশকে বদলে দেওয়ার মতো জিনিসপত্র তৈরি করে ফেলছি। আমাদের দেশ এই ইকোসিস্টেমে পৌঁছে গেছে। ইলেকট্রিকে চলছে, ডবল বার্নার, গ্যাস নয়, ইলেকট্রিকই গ্যাসের মতো ফ্লেম হচ্ছে। আপনি মনে করবেন যে আমি গ্যাসেই রান্না করছি। বোঝা গেছে? এটা দেখিয়েও দিচ্ছি, বিজনেস স্ট্যান্ডার্ডে আর্টিকেলও বেরিয়েছে, ফ্লেমস উইদাউট ফুয়েল। মানে ফুয়েল বলতে এখানে গ্যাস, এলপিজি, পিএনজি ছাড়াই ফ্লেম তৈরি হচ্ছে। বোঝা গেছে? তো অবশ্যই জানাবেন যে আপনারা কতটা তৈরি। ইন্ডাকশন কে কে নিয়ে নিয়েছেন, কে কে এই মাসে মাইনে পেয়ে বা একটু টাকা জোগাড় করে নেওয়ার প্ল্যান করছেন। এখনই ডোমেস্টিক গ্যাসের দাম বাড়েনি, কমার্শিয়ালের বেড়ে গেছে, এটা একটা ইঙ্গিত। এবং স্ট্রেট অফ হরমুজে কিছুই প্রবলেম থামেনি। প্রবলেম কি রয়েছে ডলফিন থেকে, মাইন থেকে, হুথ থেকে, সবই আপনাদের বুঝিয়ে বললাম। নতুন যুদ্ধ কোথায় হতে যাচ্ছে সেটাও আপনাদের বলে দিলাম আগাম কিউবাতে। আশা করি আজকের আপডেটটা পুরোপুরি আপনাদের বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন।